প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির সাপ্তাহিক সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষার প্রতিদিনে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। দর্শক, অনেক দিন ধরেই আসলে কোমরে ব্যথা অনুভূত হচ্ছে, কিন্তু পেছনে কোনোই কারণ পাচ্ছেন না। আবার এটিও হচ্ছে যে হঠাৎ করে ব্যথার ওষুধ খাচ্ছেন, তার পরবর্তীতে ব্যথা কমে যাচ্ছে, এবং আবার যখন ব্যথা হচ্ছে পুনরায় ব্যথার ওষুধ খাচ্ছেন কিন্তু ব্যথা কমে যাচ্ছে। এই অবস্থায় আপনি দীর্ঘদিন ধরে দিন কাটিয়ে যাচ্ছেন। এরকম অবস্থায় কি করবেন, এরকম একটি বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় কোমর ব্যথায় করণীয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ডাক্তার এস চক্রবর্তী, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, এসপি হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে কোমর ব্যথায় করণীয়। এই বিষয় সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কিন্তু আমাদের সরাসরি ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে আসছি, সেটি হচ্ছে দীর্ঘদিন ধরে ব্যথা অনুভূত হচ্ছে, পেছনে কোনোই কারণ খুঁজে পাচ্ছেন না তিনি। কেন হচ্ছে এমন, কি করবেন তখন? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। আসলে কারণ ছাড়া ব্যথা হবে না। একটা জিনিস মনে রাখতে হবে, ব্যথা হচ্ছে আমাদের বন্ধু, ব্যথা কিন্তু শত্রু না। তো আমাদের শরীরে যদি কোনো ধরনের কোনো প্রবলেম দেখা দেয় তাহলেই ব্যথা হবে, আদারওয়াইজ হবে না। এমনকি যদি মাসেল স্পাজম করে সেটাও ব্যথাতেই আমাকে বুঝতে হবে যে আমার মাসেল স্পাজম হচ্ছে। আর যেটা হলো যে অনেক সময় কিছু খুঁজে পাচ্ছেন, এটা আসলে খোঁজার জন্য যে ইনভেস্টিগেশন দরকার সেটা আদৌ হচ্ছে কিনা। কারণ আমাদের যত রোগী আমরা পেয়েছি, আমি তো 23 বছর যাবৎ আমি এই চেম্বার প্র্যাকটিস করছি। 23 বছরে ধরেন 1 লাখ, প্রায় 1 লক্ষ পেশেন্ট অলমোস্ট আমরা ট্রিটমেন্ট করতে সক্ষম হয়েছি এসপি হসপিটালে অপারেশনবিহীন। এবং যত রোগী দেখেছি তার ম্যাক্সিমাম রোগী দেখেছি যে তাদের কিন্তু বছরের পর বছর সাফার করছে, কিন্তু রোগটা ডায়াগনোসিস হচ্ছে না। বলছে তেমন কিছু নাই, কেউ বলছে আর ক্ষয় হয়ে যাচ্ছে, কেউ বলছে বেড়ে যাচ্ছে। এক্স্যাক্টলি কি প্রবলেমটা, যেটা অ্যাকচুয়ালি পিএলএডি, যেটা এটা কিন্তু আমরা 2001 সালের পর থেকে যখন প্র্যাকটিস শুরু করছি তারপরে কিন্তু পিএলএডি নামটা আসছে। এর আগে বলা হতো এলবিপি, লো ব্যাক পেন। অ্যাকচুয়ালি লো ব্যাক পেনটা একটা ভাস্ট এরিয়া। লো ব্যাক পেন আসলে স্পেসিফিক কোনো ডায়াগনোসিস না। লো ব্যাক পেনের মধ্যে অনেক কিছু থাকতে পারে, তার মধ্যে পিএলএডি একটা কন্ডিশন। পিএলআইডি হতে পারে, স্পন্ডোলিস্থেসিস হতে পারে, অস্টিওপোরোসিসের কারণে কম্প্রেসড ফ্র্যাকচার হতে পারে, স্পাইন টিবি হতে পারে, তারপরে টিউমার হতে পারে, ক্যান্সার হতে পারে, যেটা আমরা বলি মেকানিক্যাল এবং প্যাথোলজি। স্পেসিফিক হচ্ছে মেকানিক্যাল অর প্যাথোলজিক্যাল, একটা না একটা প্রবলেম সেখানে আছে, সেটা আমাদেরকে দেখে খুঁজে বের করার জন্য অ্যাকচুয়ালি কোমরের জন্য এমআরআই করলেই এই সমস্যার কিন্তু সমাধান পাওয়া যায়। যারা আসলে ব্যথার ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে কি করণীয়? আমি সবসময় বলি যে কোমর ব্যথা হলেই ব্যথা ওষুধ খাওয়া উচিত না, কারণ ব্যথা ওষুধের কিছু দিক নির্দেশনা আছে যে কখন ব্যথা ওষুধটা খাওয়া উচিত। যেটা বলে সিভিয়ার পেইন, যখন পেশেন্ট ইনটলারেবল, যেটা মানে কষ্টদায়ক পেইন, সিভিয়ার পেইন, রোগী সহ্য করতে পারছে না, তখন অবশ্যই পেইন কিলার খেতে হবে। সঙ্গে সঙ্গে আপনাকে ইনভেস্টিগেশন করে আইডেন্টিফাই করতে হবে হোয়াট ইজ দ্য কজ অফ পেইন, দেন ওই কজের ট্রিটমেন্টটা করতে হবে। পেইনের ট্রিটমেন্ট না, পেইন হচ্ছে সিমটম, এর পেছনে একটা কারণ আছে যে কজটা আমরা খুঁজে বের করতে সক্ষম হচ্ছে না, ওইটা হচ্ছে মূল রোগ। আমাদের সাথে একজন দর্শক এই মুহূর্তে ফোনে যুক্ত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক, আপনার ফোনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আপনি পুনরায় চেষ্টা করবেন। আমরা যে বিষয়টি আপনার কাছ থেকে শুনছিলাম, সেক্ষেত্রে আসলে এই যে আমরা বলছি যে বারংবার আসলে ব্যথার ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না, পরবর্তীতে ফিজিওথেরাপির কি ভূমিকা রয়েছে সেটি নিয়েও জানবো। তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক, এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, আমি কুড়িগ্রাম থেকে বলছিলাম, মোহাম্মদ শামসুল হক। জি জি, আমি কুড়িগ্রাম থেকে বলছিলাম। দর্শক, আপনার প্রশ্নটি করবেন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। সমস্যা বলুন। আমার সমস্যাটা হচ্ছে যে আধা ঘন্টার মতো বসে থাকলে এই কোমরে আমার খুবই পেইন হয় এবং মনে হয় যে আমি উঠতে পারতেছি না, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। আপনার ওজন কত কেজি? হচ্ছে যে আমি আধা ঘন্টা রিক্সায় উঠলাম অথবা আধা ঘন্টা আমি মোটরসাইকেলে ড্রাইভ করলাম, দেখা যাচ্ছে যে কোমরের এই মাংসপেশিগুলো এমন শক্ত হয়ে যায় যে আমি সোজা হয়ে দাঁড়াইতে পারতেছি না। বাট কিছুক্ষণ পরে আমি যখন বিছানায় শুয়ে 15-20 মিনিট রিল্যাক্স করলেই আবার সেটা শেষ ভালো হয়ে যায়, আবার মানে আগের মতো ফ্রি হয়ে যাচ্ছে। জি, কোনো চিকিৎসা করেছেন? জি, আমি কুড়িগ্রামে আরিফুর রহমান ডাক্তারের চিকিৎসা করেছি। কি ট্রিটমেন্ট দিয়েছেন? জি, উনি ফ্রি গাবা ওষুধ দিছিলেন, পট দিছিলেন একটা 300 টাকা দামে। হ্যাঁ, এগুলার চিকিৎসা, উনি প্রেসক্রিপশনটা আমার কাছে আছে। উনি দিছিলেন প্রিগাবালিন 3 মাস খাইতে বলছিলেন, নিউরোবি খাইতে বলছিলেন, ইসিলাক্স খাইতে বলছিলেন এবং ন্যাপ্রোচিন 500 খাইতে বলছিলেন।
আরেকটা ওষুধ দিয়েছিলেন। যাও, এটাতে কি রেজাল্ট কি এখন আপনার, কি এখন কি ডেভেলপমেন্ট কতটুকু? রেজাল্ট হচ্ছে যে আমার কোমরের ব্যথাটা তো এখনো আছে। জি, আচ্ছা, তাহলে আপনার এই যে প্রবলেমটা কি আপনি জানেন যে কি রোগের কারণে ব্যথাটা হচ্ছে, আপনাকে জানা আছে? না, আমি কোনোদিনেই মানে এটা আজকে 5-7 বছর থেকে এরকম, আমি বিভিন্ন ডাক্তারকে দেখাইতেছি, এমআরআই করছি, এমআরআইও তেমন কিছু পাইতেছে না। জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। দেখেন, দিস ইজ মেকানিক্যাল প্রবলেম। কারণ এখানে কিন্তু হিস্ট্রিতে আমি বুঝে ফেললাম, কিভাবে বুঝলাম যে এখানে কিন্তু টিউমার বা টিবি হওয়ার কোনো সম্ভাবনা নাই। কেন? উনি এমআরআই করেছে। যদি এরকম কিছু থাকতো, প্যাথোলজি ধরা পড়ত, তাহলে যেটা দিস ইজ মেকানিক্যাল প্রবলেম। উনি বসে থাকলে ওনার মাসেল উইক হয়ে যাচ্ছে এবং ওনার স্পাইনে ছোট ছোট ইনজুরি আছে, যেটা ডিসপ্রলাপস আছে, এবং এটা ফিজিওথেরাপি ছাড়া কোনো রাস্তা নাই। আপনি তো বুঝতেই পারছেন যে অনেক দিন ধরে ওষুধ খাচ্ছে, কোনো পৃথিবীর কোনো ওষুধই কাজ হবে না। এটা ফিজিওথেরাপির মধ্যে মাসেলকে স্ট্রং করতে হবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো, আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনাকে জাস্ট ফিজিওথেরাপি করতে হবে। কোনো মেডিসিনই এখানে প্রয়োজন হবে না, শুধু ফিজিওথেরাপির মাধ্যমে এটাকে 100% ভালো করা সম্ভব। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক, এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক, আমাদের সাথে কে রয়েছেন? জি, আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, গাজীপুর থেকে। দর্শক, আপনার প্রশ্নটি করবেন। ব্যথা, পায়ের তালুতে ব্যথা হচ্ছে, আপনার মাস কয়েক আগে থেকে ব্যথা। পায়ের তালু এক্সরে করা হয়েছে, হাড় বাড়ছে। ওই গাজীপুরে একটা সহকারী অধ্যাপক দেখাইছিলাম, উনি বলছে হাড় বাড়ছে, কিছু ওষুধ দিছে, ওগুলা খাইছি, কিন্তু ব্যথা কমছে। এখন পায়ের তালুতে, দুই পায়ের তালুতে ভর দিলেই আপনার ব্যথা হয় এবং সবসময় টিস ব্যথা করতে থাকে। আচ্ছা আচ্ছা, সকালে কি ব্যথা বেড়ে যায়? হ্যাঁ, শোয়ার থেকে উঠলে পরে তখন পাড়া দিতে পারি না। কিছুক্ষণ হাঁটলে আবার কমে যায়? জি, কিছুক্ষণ হাঁটলে আবার কমে যায় সকালে ওঠার পর? হ্যাঁ, এই যে ঘোরাফেরা করলে, ঘরে একটু হাঁটলে তো কমেই যায়। কোমরে কোনো ব্যথা আছে? কোমরে ব্যথা মাঝে মধ্যে হয়। জি, বুঝতে পেরেছি দর্শক, সবসময় হয় না। আমি বলছি এটা আসলে ওনার সমস্যা হচ্ছে কোমরে ডিসপ্রলাপস আছে, যেটা আমরা সবসময় বলেছি। কোমরে যদি L5-S1 এর ছোট ইনজুরি থাকে, যেটা রাতে শুয়ে থাকলে ওখানে ফ্লুইড মুভমেন্ট করে, ফ্লুইডটা সোয়াপ করে ডিসটা বালজিং হয়ে থাকে। সকালে ঘুম থেকে উঠে দাঁড়াইলেই সেই কোমরের নার্ভটা যে নার্ভে চাপ দিচ্ছে, ডিসটা গিয়ে তখন পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে। একটু হাঁটলে কোমরে যে লোড পড়ে তখন ব্যথাটা কমে যায়। আবার অনেকক্ষণ বসে থেকে উঠে দাঁড়াইলেই আবার গোড়ালিতে ব্যথা করে, একটু হাঁটলে আবার কমে যায়। আবার বেশিক্ষণ হাঁটলে আবার ব্যথা বেড়ে যাচ্ছে। এটা কোমরের কারণে সমস্যাটা হচ্ছে। এটা ওষুধে ভালো হবে না, ইনজেকশনও ভালো হবে না, এটা একমাত্র ফিজিওথেরাপি, যেটা মাসেলকে স্ট্রং করতে, মানে ব্যাক মাসেলগুলো স্ট্রং করলে ওই ডিসটা আস্তে আস্তে রিপেয়ার হয়ে যাবে। যেটা আমাদের যে কোনো যদি ইনজুরি হয় সেটা রিপেয়ার করতে হয়, না হলে সেটা সারা জীবন আপনাকে ডিস্টার্ব করবে। দর্শক, আপনার এটা গোড়ালির হাড়ের জন্য এই ব্যথাটা হচ্ছে না, অনেকে এই ভুলটাই করছে, গোড়ালি হাড়ের ট্রিটমেন্ট করে যাচ্ছে। আচ্ছা, হাড় যদি বেড়ে থাকে, ব্যথার ওষুধে কি উপকার করবে? হাড় তো বেড়ে থাকবেই, ওটার কিছু করার নাই। যেটা আমাদের ন্যাচারাল প্রসেসে হচ্ছে সেটা, যেটা কিছু করার থাকে না। হাড় কাটতে গেলে, একটা হাড় কাটলে 1000টা হাড় জন্ম নিবে, সো এখানে কাটা যাবে না, কিচ্ছু করার নেই, এখানে শুধু নরম জুতা পড়তে হবে, তাহলে এটা যথেষ্ট, ভালো থাকবে, কোনো ডিস্টার্ব করবে না। কিন্তু ওনার যে ব্যথা হচ্ছে, এটাই হচ্ছে ওনার সমস্যা। উনি কিন্তু হাড় বাড়ার জন্য চিকিৎসকেরা যায় নাই, উনি গেছে ব্যথার জন্য। তো ব্যথাটা হচ্ছে কোমর থেকে, কোমর ভালো করে দিলে ব্যথা থাকবে না, হাড় কোনো সমস্যা না। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো, আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনি কোমরে ফিজিওথেরাপি করেন, মাসলকে স্ট্রং করেন, আপনার ওই ফাটলটা রিপেয়ার হয়ে যাবে। প্রয়োজনে কোমরটা এমআরআই করে দেখে নেবেন, তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। ওষুধ খেয়ে খেয়ে এটা আস্তে আস্তে আরও বেড়ে যাবে। যত ওষুধ খাবে, মনে রাখবেন এই ব্যথা তো যাবেই না, আরও দিন দিন উনি আরও খারাপের দিকে যেতে থাকবে। ধন্যবাদ আপনাকে। দর্শকদের যেটি জানবার বিষয় সেটি হচ্ছে, যারা আসলে ফিজিওথেরাপি নিবেন বা যারা নিচ্ছেন, তারা কি এর সাথে সাথে আসলে ওষুধ, মুখে খাবার যে ওষুধগুলো রয়েছে, পেইন কিলার রয়েছে, সেগুলো একসাথে খাবেন কিনা, এই প্রশ্নটির উত্তর জানবো। তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি, হ্যালো। জি জি, দর্শক, আপনার প্রশ্নটি করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমার কোমর ব্যথা। জি, কোমর ব্যথা, জি বলুন। আর কি সমস্যা? আমার কোমর আজ থেকে 5 বছর আগে ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তার বলছে কোমরের পিছে হাড় একটু ক্ষয় হয়েছে। এখন কিছুদিন ওষুধ খেয়েছিলাম, ক্যালসিয়াম পেয়েছিলাম বা কি ওষুধ দিতে পেয়েছিলাম। এখন এমন অবস্থাতে সকালবেলা ঘুম থেকে উঠতেই পারি না। আচ্ছা আচ্ছা, এমন ব্যথা, উঠার পরে যদি কিছুক্ষণ হাঁটি 5 মিনিট 10 মিনিট, তাহলে একটু ভালো লাগে, এরপর ব্যথা যায়। কি বলেছে এখন, কি সমস্যা বলেছে কিছু, বা কোনো ট্রিটমেন্ট নিচ্ছেন এখন?
না, এখন কোনো ট্রিটমেন্ট নেই নাই। জি ধন্যবাদ। আমরা উত্তরটা দেখেন, এটা কিন্তু একই কেস। ওনার কোমরের মাল্টিপল জয়েন্ট, যে স্পাইন মাল্টিপল জয়েন্টে ছোট ছোট ইনজুরি আছে, যেটা রাতে শুয়ে থাকলে সবগুলোর মধ্যে ফ্লুইডটা ঢুকে যাচ্ছে, ফ্লুইডটা যে ডিসগুলো মোটা হয়ে যাচ্ছে, মানে মাংস যদি পানিতে রাখেন মাংস তো ফুলে যাবে, ঠিক তাই এটা ওই যে ডিসগুলো ফুলে যাচ্ছে, যার যদি সকালে উঠতে গেলে তো ওখানে নার্ভে চাপ থাকে, প্রচন্ড কষ্ট হচ্ছে, হাঁটা চলা করলে রসটা আবার বের হয়ে যায়, ভালো হয়ে যায়, বা অনেকক্ষণ হাঁটলে আবার ব্যথা বেড়ে যায়। এটা হচ্ছে এই রোগীদের কমপ্লেক্স। সো এটার জন্য একমাত্র রাস্তা ফিজিওথেরাপি, এবং রেস্টে থাকতে হবে 3 থেকে 6 সপ্তাহ। রেস্টে থাকলে ফাটাগুলো রিপেয়ার হয়ে যাবে, মাসলকে স্ট্রং করলে এটা পার্মানেন্ট সলিউশন। এবং আমরা বলি 42 দিন কষ্ট করুন, 42 বছর ভালো থাকবেন। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো এটা আপনাকে 3 থেকে 6 সপ্তাহ আপনার রেস্টে থেকে ফিজিওথেরাপি এটা পার্মানেন্ট সলিউশন হবে। এটা ওষুধ খেয়ে আসলে ভালো হবে না, যতই আপনি ক্যালসিয়াম খান যাই খান, এটা রিপেয়ার না হওয়া পর্যন্ত আপনাকে ব্যথামুক্ত হতে দিবে না। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন করে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার নাম হচ্ছে কাউসার, আমি চট্টগ্রাম সাতকানি থেকে বলছিলাম। জি দর্শক, আমরা যে প্রশ্নটি আমার- করবেন টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে। আচ্ছা, জি জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো জি দর্শক বলুন, আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন। যে আমার জি। কয়েকদিন ধরে 15-20 দিন ধরে আমার একটু পেটের সমস্যা, জি পেটের সমস্যা গ্যাস গ্যাস অবস্থা লাগে, আর কিছু খাইলে ও পেটটা একটু দম ধরে থাকে, আর আচ্ছা। অনেক দিন ধরে ওই বুকের ভিতর হুম গুড় গুড় মানে ডুব ডুব এরকম করে। আমি একটা ডাক্তার দেখাচ্ছিলাম, উনি মানে আমার ডাক্তার আমাকে অ্যান্ডাবার ফ্যান দিছিল। অনেকদিন ধরে আমি অ্যান্ডাবার ফ্যান খাচ্ছি, আর পেটের সমস্যার জন্য হুম কতগুলা গ্যাস্ট্রিকের ওষুধ আর ওই ওমিডন ট্যাবলেট, গ্যাস্ট্রিকের একটা সিরাপ দিছিল, ওগুলা খাচ্ছি, তারপরে কোনো আমি সুফল পাচ্ছি না। জি বুঝতে পেরেছি, ধন্যবাদ। নিশ্চয়ই, নিশ্চয়ই। আসলে দেখেন, এটা যে সমস্যা, এটার জন্য একজন মেডিসিন স্পেশালিস্ট দেখানো উচিত ওনার। কারণ যেহেতু ওনার চেস্টে প্রবলেম মনে হচ্ছে, ওনার পেটের ভিতরে আমি আসলে গুড়গুড় দর্শকের করছে। প্রশ্নের সাথে একটু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে এটি কিন্তু অনেকেই বলেন যে এই যে গ্যাসের সমস্যা যাদের রয়েছে আসলে তারা কিন্তু অনেক সময় পিঠে ব্যথা অনুভব করে থাকেন। এই দুটি বিষয়কে কোরিলেট করে আসলে আমার মনে হয় দর্শক রাইট, দেখেন যদি অনেক সময় আমাদের ব্যাক থেকে যে স্পাইন, যে ডরসাল স্পাইন থেকে চেস্ট পেন হতে পারে, কিন্তু ওনার যেটা যে গুডুর গুডুর করা, এটা আসলে নার্ভে চাপ দিলে পেটের মধ্যে গুডুর গুডুর করবে না কখনোই, ঠিক আছে? সেটা পেইন হবে। এই পেইনটা অনেকে গ্যাস্ট্রিকের পেইন মনে করতে পারে, বাট এরকম পেশেন্ট আছে যেটা ডরসাল স্পাইনে যদি কোনো রকম ডিসপ্লেস থাকে বা ডিসপোলাপস হয়, সেখানে হলে তখন মনে হয় যে দম আটকে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হতে পারে, বুকে ব্যথা করতে পারে, নাড়াচাড়া করলে ব্যথা, শোয়ার পরে ডান কাত বাম কাত হতে পারে, এটা ডরসাল স্পাইনের ডিসপোলাপস থাকে। সেই ক্ষেত্রে আমরা কি করছি, এখানে ফিজিওথেরাপি চমৎকার কাজ করছে। তখন আমরা রেস্টে রেখে ফিজিওথেরাপি দিয়ে মাসলকে স্ট্রং করছি, কারণ আমাদের স্পাইন ধরে রাখার জন্য কিন্তু প্রচুর মাসেল আছে। ওনার কোনো পরীক্ষা নিরীক্ষা করতে হবে কিনা? ওনার আসলে আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে পারে, এবং অবশ্যই আমি সাজেস্ট করবো যে আপাতত একজন মেডিসিন স্পেশালিস্টকে দেখে উনি একটু আল্ট্রাসোনোগ্রাম এবং একটা ইসিজি করে আগে দেখে নেবে। দেন এরপর যদি ব্যথা থাকে সেই ক্ষেত্রে আমরা এমআরআই করেও দেখতে পারি যে স্পাইনাল কর্ডে সমস্যা আছে কিনা, তারপরে আমরা ওনার একটু ভালো সাজেশন দিতে পারবো। ধন্যবাদ দর্শক ফোন করার জন্য। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন করে রয়েছেন এই মুহূর্তে। দর্শক কে রয়েছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমি ওই খাগড়াছড়ি থেকে বলছি, খাগড়াছড়ি জি। থেকে। জি জি। আমরা শুনতে পাচ্ছি। জি বলছি, খাগড়াছড়ি থেকে বলছি। দর্শক আপনার প্রশ্নটি করবেন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি প্রশ্ন আমার আজকে কোমরের ব্যথা, জি। আজকে প্রায় 3 বছর। জি জি দর্শক, কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন কিনা সম্প্রতি? না, কোনো কথা করি নাই। আমি ওই উঠ হলে আমার থাকতে পারি না, আর ওই হাঁটার সময়, জি যে হাঁটার সময় কোনো সমস্যা হয় না, উঠ হলে আপনার এই যে 2 মিনিট থাকা যায় না, খুব ব্যথা হয়। জি দর্শক, আমরা বুঝতে পেরেছি এটা মেকানিক্যালি হচ্ছে, উঠবোস করতে গেলে ব্যথা হচ্ছে, হাঁটার সময় মোটামুটি ভালো। তার মানে তার মেরুদণ্ডে ইনজুরি, যে নাড়াচাড়া দিলে নার্ভে চাপ লাগে ডিস্কের মাধ্যমে, সেটার জন্য ব্যথা হচ্ছে। এটা আসলে ফিজিওথেরাপি দিতে হবে। তো আমি ওনাকে সাজেস্ট করবো যে খাগড়াছড়িতে ফিজিওথেরাপি সেন্টার আছে, ওখানে যে কোনো হসপিটালে গিয়ে আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের সাথে কথা বলে আপনি ফিজিওথেরাপি করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। যারা আসলে এই যে প্রান্তিক পর্যায়ে রয়েছে বা দূর দূরান্তে রয়েছে, তারা আসলে সেখানে যদি ফিজিওথেরাপির সুব্যবস্থা না পান, পরবর্তীতে আসলে এসপি হাসপাতালে কি কি সুযোগ সুবিধা পাবেন সেটি নিয়েও জানবো। তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি, আমি মাইশা আক্তার মিম বলছি। জি আর আমার সমস্যাটা হলো আমার মায়ের সমস্যা। জি সে আসলে 3 নাম্বার স্ট্রোক করছে, জি আচ্ছা। আর সে এখন প্যারালাইসিস হয়ে গেছেন, কথাও ঠিক মতো বলতে পারতেছেন না। আচ্ছা। ঔষধ চলছে, গত সপ্তাহে তিনি স্ট্রোকটা করছিলেন। জি ওনার বয়স কত?
ওনার বয়স 42 বছর। উনি কি এখন বাসায় আছে নাকি হসপিটালে ভর্তি আছে? মানে আমরা প্রথম দিকে স্যালাইন ইনজেকশন সবকিছু দিয়েছিলাম, কিন্তু এখন ওনাকে বাসায় রাখা হয়েছে, হসপিটালে আর নেওয়া হয়নি। কথা বলতে পারে উনি? না, উনি কতটা ঠিক মতো বলতে পারেন না। জি, ধন্যবাদ। আমরা উত্তরটা দিচ্ছি। উনি 3 নাম্বার স্ট্রোক করছে, 42 বছর বয়স। কম বয়সে কিন্তু অনেকবার স্ট্রোক হচ্ছে। So, এটা প্রথমত যদি তাকে আগে ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু বারবার স্ট্রোক কেন করছে সেটাকেও প্রিভেনশন করতে হবে। কারণ এই বয়সের মধ্যে 3rd টাইম স্ট্রোক করছে। স্ট্রোক পেশেন্টের কিন্তু ফার্স্টবার স্ট্রোক করলে সেকেন্ডটা করার চান্স কিন্তু খুব বেশি। সো তার অলরেডি 3টে স্ট্রোক হয়ে গিয়েছে। সো তার হয়তোবা সেইভাবে কেয়ারফুলি হচ্ছে। রাইট। তো দর্শক, আমি সাজেস্ট করব যে আপনাকে অবশ্যই এটাকে আগে জেনারেল হসপিটালে বা নিউরোলজি হসপিটালে ভর্তি রেখে, বেটার নিউরো সায়েন্স আছে বা এরকম হসপিটালে ভর্তি রেখে আগে আইডেন্টিফাই করে দেন তাকে চিকিৎসার জন্য রিহ্যাব হসপিটাল, যেমন আমাদের এসপি হসপিটাল আছে, এরকম হসপিটালে ভর্তি করে তাকে চিকিৎসা করলে উনি আবার কথা বলতে পারবে, হাঁটতেও পারবে, চলতেও পারবে, সব কিছু আবার ঠিক হবে। বাট ওনাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে ওনার আর কি কি রিস্ক ফ্যাক্টরগুলো আছে, সেই রিস্ক ফ্যাক্টরগুলোকে আগে কভার করতে হবে, দেন হচ্ছে তাকে রিহ্যাব ট্রিটমেন্ট করতে হবে। ধন্যবাদ আপনাকে। স্ট্রোক পরবর্তী ফিজিওথেরাপির সুফল কি রয়েছে? একেবারে স্ট্রোক সংক্ষেপে করলে জানাবো। দেখেন, স্ট্রোক করে ফিজিওথেরাপি কিন্তু একমাত্র ভরসা। কারণ স্ট্রোক করে যে প্যারালাইসিস হয়ে যাচ্ছে, এই প্যারালাইসিস তো কোনো ওষুধ নাই। একটা স্ট্রোক করলে আমরা ওষুধ খাওয়াচ্ছি কেন? ফার্দার স্ট্রোক না করে, এটার জন্যই মূলত ওষুধগুলো দেওয়া হচ্ছে। কিন্তু সে প্যারালাইসিস যে হয়ে যাচ্ছে, এটার কিন্তু রিহ্যাব বা ফিজিওথেরাপি অল ইন অল, ফিজিওথেরাপির মাধ্যমে তাকে কিন্তু আমরা সচল করে দিচ্ছি। সো রিহ্যাবের হসপিটাল বা এসপি হসপিটাল যেটা এই কাজটা করছে, যে একটা স্ট্রোক পেশেন্ট যখন প্যারালাইসিস হয়ে আসতে আমাদের কাছ থেকে, আমরা তাকে সচল করার জন্য যত দ্রুত সম্ভব, যত আগে আসবে তত তাড়াতাড়ি তারা ভালো হচ্ছে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি সৈকত আহমদ বলছি, ইলিশের বাড়ি চাঁদপুর থেকে। জি। স্যার, আমার ওই পায়ের সমস্যা এবং মাজায় সমস্যা। আমার বয়স হচ্ছে 34 বছর। আমি আজকে 5 বছর যাবত আমার মাজা এবং পায়ের নিচে, রানের নিচে যে মাংসপেশি আছে, এখানে রগ, বসে থাকলে আমার এই ব্যথাটা সৃষ্টি হয়। এবং বসলে বোঝা যায় যে যেমন কিছু একটা মানে হাঁটতেছে, মানে মনে হয় যে রক্ত চলাচল কম হয়, এমনটা আমার কাছে মনে হয়। এই জন্য ঢাকা আমি পিজিতে সুপারে ডাক্তার দেখাইছি। তো ওনারা এমআরআই করছেন, কিন্তু ওনারা বলে না যে আমার রোগটা কি। ওনারা আমাকে পিগাবা, তারপর নাফা এক্সটেন, আরো অন্যান্য ব্যথার ঔষধ, তারপর আপনার কার্বোকেল ডি, এই ধরনের ওষুধ দিচ্ছেন। আমি খাইছি, কিন্তু আমার কোনো উপকার হয় না। আমি একজন পেশাগতভাবে ড্রাইভার, আমি গাড়ি চালাই। এখন আমি গাড়িও চালাইতে পারি না। যদি চালাই আমি ব্যথায় আমি। জি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি। দেখেন, আসলে যে পেশেন্টকে কাউন্সিলিং হচ্ছে না, ওনাকে বলা হয়নি, সবই কিন্তু করেছে। ওনার চিকিৎসা কিন্তু অলমোস্ট কাছাকাছি চলে আসছে। এখন চিকিৎসা খুব সিম্পল। ওনার এমআরআই হয়ে গিয়েছে, ওনার রোগ আইডেন্টিফাই হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে রোগী জানে না কি হয়েছে। রোগী যতক্ষণ না জানবে তার কোমরটা কিভাবে যত্ন করবে। আমরা যেটা পড়েছি, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তো প্রিভেনশনটা কে করবে? নিশ্চয়ই একজন চিকিৎসক প্রিভেনশন করতে পারবে না। প্রিভেনশন যার রোগ তাকেই করতে হবে। তো সে যদি নাই জানে কিভাবে প্রিভেনশন, তো সে কিভাবে প্রিভেনশন করবে? ওনাকে তোকে প্রিভেনশন করতে হবে। ওনার তো ডিসপ্রোলাপস আছে, ওনার পিএলআইডি যেটা পোস্টার সাইডে ডিসপ্রোলাপস, উনি সামনে ঝুঁকলে তো ওনার জেল আরো বেরোবে, রোগী আরো খারাপ হয়ে যাবে। প্রিগাবা কি কাজ করবে? পেইন কিলার কি কাজ করবে? হয়তো সাময়িক একটু পেইন কমাবে, কিন্তু ওনার ফিটনেস ফল করেছে। উনি যেহেতু একজন ড্রাইভার পেশাগত, ওনাকে কিন্তু প্রচুর বসে বসে কাজ করতে হয়, অনেক সময় চাকা খুলতে হয়, ভারী কাজ করতে হয়, ভারী জিনিস টানতে হয়, তাহলে ওনার ফিটনেস লাগবে। ওনার এই কারণে রিহ্যাবিলিটেশন করতে হবে। ফিজিওথেরাপিতে রিহ্যাব করলে উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো, আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনাকে 3 থেকে 6 সপ্তাহ কমপ্লিটলি রিহ্যাব বা ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে। তাহলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে সুন্দর মতো কাজকাম করতে পারবেন, এই ব্যথা আর থাকবে না। ধন্যবাদ আপনাকে। ফিজিওথেরাপি এবং মুখে খাবার ওষুধ একসাথে আসলে চলবে কিনা? হ্যাঁ, আসলে ওষুধটা কেন, প্রতিটা জিনিসই কিন্তু আমাদের একটা যুক্তি থাকতে হবে। কারণ ফিজিওথেরাপি যে কাজটা করছে, মেডিসিনটা কিন্তু তাকে সহযোগিতা করবে। যেমন যদি ডিসপ্রোলাপস থাকে, এই ডিসপ্রোলাপস কিন্তু ফিজিওথেরাপি রিপেয়ার করতে পারে না। আচ্ছা, ডিসপ্রোলাপস রিপেয়ার করার জন্য যেহেতু ফাটল আছে, রেস্ট কিন্তু রিপেয়ার করছে। এই সময় ফিজিওথেরাপি কি করছে? ফিজিওথেরাপি মাসলকে বিল্ড আপ করছে, ফিজিওথেরাপি ব্লাড সার্কুলেশন বাড়াচ্ছে। হ্যাঁ, এই সময় তীব্র পেইন আছে, রোগী সহ্য করতে পারছে, তখন কিন্তু একটা পেইন কিলার দিতে পারেন, সেখানে কাজে লাগতে পারে। তো আসলে কি, যেটা টিম ওয়ার্ক বা গ্রুপ অফ ট্রিটমেন্ট, সাময়িক সময়ের জন্য, রাইট। তো পেইন কিলারটা কিন্তু কোনো ট্রিটমেন্ট না। পেইন কিলারটা হচ্ছে জাস্ট ইনিশিয়াল স্টেজে একটা রোগীকে শান্তি দেওয়ার জন্য। বাট দিস ইজ নট কমপ্লিট ট্রিটমেন্ট। কমপ্লিট ট্রিটমেন্টটা হচ্ছে, আমার টার্গেট হচ্ছে ফাটাকে রিপেয়ার করা, মাসল
মাসেলকে বিল্ড আপ করা, প্রিভেনশন শিখিয়ে দেওয়া, তাহলে একটা কোমর ব্যথা রোগী সুস্থ হবে, সুস্থ থাকবে এবং কখনো ঝামেলায় পড়বে না, কখনোই তার কোমর ব্যথা হবে না। এই টোটাল প্যাকেজটা হচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমে করা হচ্ছে। নিশ্চয়ই। যে বিষয়টি আপনার কাছে জানবার সেটি হচ্ছে কোমর ব্যথা হয়েছে, পরবর্তীতে ফিজিওথেরাপি নিয়েছে, কাজ হয়নি, পরবর্তীতে সার্জারিতে গিয়েছে, এরপরে আবার ফিজিওথেরাপি নেবার প্রয়োজন হয় কিনা? অ্যাকচুয়ালি দেখেন, যদি কোনো হাড় ভেঙে যায় তার প্রথমে একটা শর্ত থাকে যে সেটা যদি অপারেশন লাগেও তবু প্লাস্টার করতে হবে, তারপরে প্লাস্টার কিন্তু কমন। ঠিক তাই যদি কোমরে ব্যথা হয় যে কারণে হচ্ছে, সেটা আপনার প্যাথোলজি হোক আর সেটা মেকানিক্যালি হোক, ফিজিওথেরাপিটা কমন। এবার আপনি মেডিকেশন দেন, প্যাথোলজি হলে অনেক মেডিসিন লাগতে পারে, ফিজিওথেরাপি কিন্তু লাগবেই যদি আপনি সুস্থ হতে চান। আবার যদি অপারেশনও লাগে, অনেক সময় সার্জারি লাগতে পারে, টিউমার আছে, ক্যান্সার আছে, অপারেশন পরে ফিজিওথেরাপি লাগবেই। তার মানে ফিজিওথেরাপিটা কিন্তু কমন ট্রিটমেন্ট। যেমন একটা প্লাস্টার কিন্তু লাগবেই, হাড় ভেঙে গেছে, 2 টুকরা হয়ে গেছে, অপারেশন করে প্লেট স্ক্রু করা হচ্ছে, স্পাইনাল নেল দেওয়া হচ্ছে, বাট আফটার সার্জারি তাকে কিন্তু প্লাস্টার করা রাখছে, কেন? ইমোবিলাইজেশন করে রাখার জন্য, মুভমেন্ট না হয়। ঠিক তাই একটা রোগীর যে কোনো অপারেশনেই ফিজিওথেরাপিটা খুব ইম্পর্টেন্ট। একজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। দর্শক কে রয়েছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আপনার প্রশ্নটি করবেন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি মাওনা জি। থেকে বলছি। আমার নাম মিলি। জি জি, বয়স জি। 28 বছর। জি, সমস্যা বলুন। আচ্ছা, আমার 5 বছর ধরে কোমরের সমস্যা। এখন প্রথমে এক্সরে করছি, বলছে যে কোমরে হাড় হয়ে গেছে, এবং দ্বিতীয়বার করছি, বলছে যে মানে একটা হাড্ডি বাঁকা। তারপরে এক্সরে করছি, এক্সরে করে যে মাওনা চৌরাস্তা বসে জাল হেরায় আব্দুল্লাহ মামুন, ওনাকে দেখাইছি, উনি বলছে যে একটা হাড্ডি বাঁকা, এই জন্য অনেক প্রচন্ড ব্যথা কোমরে, এবং ওষুধ দিছে। ওষুধগুলো খাওয়ার পর ব্যথা কমেই না। জি। এবং তারপর বলছে একটা এমআরআই করতে, আবার এমআরআই করতে 3 সপ্তাহ ধরে এমআরআই করে আসছে, করে ওনার কাছে আবার গেছি, যাওয়ার পরে ওষুধ দিছে, এমআরআই পরে ওষুধ দিছে মিক 2.5, আবার B3N এবং ইসুডিড, এই 3টা ট্যাবলেট দিছে। কিন্তু ওই ট্যাবলেটগুলো আমি খাচ্ছি, আমার ব্যথা একটুও কমে না, এবং দাঁড়াইতে পারি না, বসলে উঠতে পারি না। এমআরআইতে কি পেয়েছে, বলেছে কিছু যে আপনার কি সমস্যা? এই সমস্যাটা বলছে মানে একটা হাড্ডি বাঁকা। আচ্ছা, এমআরআই করার পরও বলেছে বাঁকা? হ্যাঁ, কোমরে। আচ্ছা, ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন, তার হাড্ডি বলেছে বাঁকা, বলেছে ক্ষয় হয়ে গেছে, ওষুধ খাচ্ছে, ভালো হচ্ছে না। তো বাঁকা হাড্ডি ওষুধে নিশ্চয়ই সোজা হওয়ার কথা না। আসলে আমরা যখন ট্রিটমেন্টটা করি তার সমস্যাটাকে সমাধান করব। হাড় যদি বাঁকা থাকে তাকে সোজা করতে হবে, হাড় যদি ক্ষয় যায় তাকে ভরাট করতে হবে, কিন্তু কোনোটা আসলে না। ওনার ব্যথাটা হচ্ছে ডিসপলাপসের কারণে, ওনার মেরুদণ্ডের জয়েন্টগুলো ফেটে গেছে, যে আমাদের যে ডিস্কগুলো থাকে যেটা টিউবের মতো, টিউবগুলো লিক করে জেল বের হয়ে গেছে, যে কারণে নাড়াচাড়া দিলেই ব্যথা হয়, হাঁটলে ব্যথা হয়, বসলে ব্যথা হয়, শুইলে ব্যথা হয়, মানে সারাক্ষণ ওনাকে যন্ত্রণা দিচ্ছে, এবং পৃথিবীর কোনো ওষুধই ভালো হবে না। এটা হচ্ছে ওনাকে রেস্টের থেকে ফিজিওথেরাপি দিলে 100% ভালো হয়ে যাবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো, আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনাকে 3 থেকে 6 সপ্তাহ বেড রেস্টে থেকে ফিজিওথেরাপি দিতে হবে, কারণ আপনার টিউবগুলো লিক করে জেল বের হয়ে গিয়েছে, এটা আমরা বলছি পিএলআইডি। সো এটা রেস্ট এবং ফিজিওথেরাপি, এটা একমাত্র সলিউশন, এবং 100% ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষার প্রতিদিন। কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোমর ব্যথায় করণীয় নিয়ে। আশা করি আমাদের এই তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।